টিউনিংটা তো মোটামুটি বুঝলেন বা শুনলেন, নিশ্চয়ই। কিন্তু টিউনিংটা হচ্ছে হারমোনিয়ামের একবারে শেষের কাজ। আচ্ছা আচ্ছা, তা তো নিশ্চয়ই। কিন্তু এর আগে অনেকগুলো ডিফিকাল্ট ব্যাপার আছে। সেগুলো হচ্ছে এই কাঠের কাজের থেকে আরম্ভ করে এর ফিটিং এর কাজ এই যত সুন্দর এবং খুব দক্ষ কারিগরের হাতে হয় তত এটা সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, অতএব সেই সবগুলোই একটু খুব সূক্ষ্ম নজর দিয়ে দেখার প্রয়োজন আছে, এবং তবেই বাজনাটা সুন্দরের দিকে আসে। আচ্ছা, এবং তারপরের প্রশ্নও আছে যে বাজনা বাজে কিসে? বাজে তো রিডে। রিডটা কিন্তু এই যে সুরটা পেয়ে আপনারা আনন্দ পান, ওটা কিন্তু আসল অরিজিনাল সুর নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই সুরটাকে আমাদের তৈরি করতে হয়, টিউন করে করে তৈরি করতে হয়। টিউন নয়, তাহলে আগে প্রথম ভয়েসিং করতে হয়। এরা এই করছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, ভয়েস করে বাজনাটা কি কোয়ালিটির আওয়াজ আসবে না আসবে সেই কোয়ালিটিটা এরা ঠিক করে। এই যে দেখুন, এই ছেলেটি এই কাঠের কাজ শুরু করেছে। এই হচ্ছে শুরু কাজে। প্রথমে কাঠটাকে রেঁধা করে তারপরে ওকে মসৃণ করা হয়, তারপর কাগজ কেটে আরো মসৃণ করে ওকে পালিশের ঘরে পাঠানো হয়। আচ্ছা, এটা দেখুন, এটা লিভার গুলো সেটিং করা হচ্ছে বাজনায়। এইভাবে বাজনার শেষের দিকে বাজনা যখন ফিট কমপ্লিট হয়ে আসে তখন এইভাবে লিভার সেট করে করে একে উপরে চাবি সেট চাপিয়ে একে বাজনাকে কমপ্লিট করা হয়। এই চাবি সেটটা ফিটিং করে লাস্টে বাজনাকে বাজানো হয়, তবে বাজনা বাজে। আচ্ছা, এই যে পিকবোর্ড এবং চামড়া দিয়ে তৈরি করা যে বেলো দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এই বেলো দুটো কিন্তু বাজনার সমস্ত হাওয়া ক্যারি করে। ওর নিচে যে বড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তলা রিজার্ভার, ওইখানে হাওয়া দিয়ে স্টোর করা হয়। আর উপরেরটা দিয়ে হাওয়া নিচে রিজার্ভারে যায়, উপরেরটা হাত দিয়ে ওটা টেনে টেনে বাজানো হয়। আচ্ছা, এটা দেখছেন, এটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ এইটার উপরে রিডগুলো সেট করা হয় এবং সেট করলে পরে হাওয়ার প্রেসারে এটা বাজে। এটা বাজনার ভেতরে ইনসাইডে রাখা হয়। এই ছেলেটি দেখতে পাচ্ছেন, এই বাজনা প্রায় কমপ্লিট করে এনেছে, আর কিছু স্বল্প কাজ বাকি আছে, এগুলো করা কমপ্লিট হলেই এই বাজনাটা বাজবে। এটা হচ্ছে বাজনার উপরকার কাজের অংশ, লিভার এবং স্টিক এতে সেট করা হচ্ছে। এটাই হচ্ছে বাজনার একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে একটা পালিটের অংশ তৈরি হচ্ছে, এটাই বাজনাকে হাওয়াটাকে রোকা হয়, এবং পরে এটা উঠলে পরেই বাজনাটা বাজতে শুরু করে। সুর মেলানো, অর্থাৎ আমরা একটা পিস তৈরি করে নিই, সেই পিসের সঙ্গে আমরা যে কোরা রিডগুলো পাই, এই রিডগুলো পারফেক্ট সুরে থাকে না, সেগুলোকে আমাদের ফাইলিং করে ঘষে ঘষে এগুলোকে সুরে আনতে হয়। সুরে এনে তারপরে বাজনায় এটাকে সেটিং করা হয়, তবে বাজনা বাজে। তাহলে আমরা হারমোনিয়াম সম্পর্কে, তার বিভিন্ন পার্টস সম্পর্কে কিছু তো শিখলাম, কি মধুমিতা, তাই না? একটা কথা এবার বলুন যে হারমোনিয়াম এই যন্ত্রটি আমাদের দেশে কেমন করে এলো? এটা তো অনেক লম্বা কথা, আজ থেকে প্রায় 200 বছর আগে অনুমান, যখন ইংরেজ এই দেশের শাসন করবার দায়িত্ব নিল, তখন তাদের দেশের থেকে বড় বড় অফিসার এনে এই দেশ শাসন করবার দায়িত্ব। হ্যাঁ, সেইভাবে। কিন্তু প্রশ্ন সেইখানে আরেকটা আছে যে ওদের যেটা ধরুন এই আনন্দ ফুর্তির একটা প্রশ্ন আছে, তো সেটা কি হবে? তো ওই দেশের থেকে, তখন আমাদের দেশে হারমোনিয়াম বলে কোনো যন্ত্র ছিল না, ওই দেশ থেকে অর্গান এবং পিয়ানো পার্টস তৈরি করে এনে
আমাদের এই কলকাতায় এই দুটো সাহেবদের দোকান ছিল, একটা ছিল টি বিভাগ আর একটা ছিল হ্যারোল্ড কোম্পানি। হ্যাঁ, শুনেছি। আচ্ছা, ওই হ্যারোল্ড কোম্পানিতে আমাদের দেশের একজন বাঙালি ভদ্রলোক চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। এই দেখাশোনা অনেকদিন করছে এবং অনেক অভিজ্ঞতাও তার, ওই থাকতে থাকতে অনেক অভিজ্ঞতাও তার হয়েছে। ওর একদিন হঠাৎ কিরকম একটা মন হলো যে এত বড় বাজনা, এগুলো এই স্থানান্তরিত করতে এই 10-12 জন লোক প্রয়োজন হয়। আচ্ছা, এর যদি একটা ছোটো মডেল হয় তাহলে কেমন হয়? এই যে কথাটা মাথায় ওর ঢুকলো, তো মনে মনে উনি চিন্তা করলেন যে আমি এর একটা ছোটো মডেল তৈরি করি। তো ঘরে বসে উনি এইসব কাঠ পাট কেটে কুটে যা হোক একরম করে একটা বাস্ক করে সব অ্যারেঞ্জমেন্ট সব করে নিলেন এবং ওই সাহেবের দোকানে যেসব ওয়েস্টেজ রিড ছিল তা কিছু সংগ্রহ করে ওতে ফিট করে বাজনাটা একটা বাজার পরে সে হলো আর এক বিপত্তি। সেটা হচ্ছে যে এখন ওটা টিউনে নেই, এগুলো কেবল বাজে, তাহলে এটা কি হবে? সে গানটা ওর ওখানে থাকতে থাকতে সে গানটা ওর কিছুটা এসছে, এটা যে টিউনে নেই এটা বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা। তারপরে নেহাত নিরুপায় হয়ে সাহেবকে বলে, সাহেব আমি একটা খুব অন্যায় কাজ করে ফেলেছি, আপনাকে কিছু না বলে আপনার এখান থেকে কিছু ওই রিড ফিট এইসব নিয়ে আমি একটা যন্ত্র তৈরি করেছি ছোট্ট, আপনি যদি একটু দেখে এর ডিরেকশনটা দেন কি হলো না হলো। আমার মনটা খুব খুশি। তো সাহেবও খুব দয়ালু এবং খুব ভদ্র, তিনি বললেন আচ্ছা নিয়ে আসুন, দেখে শুনে উনি বললেন যে হ্যাঁ এটা তো একটা যন্ত্র হয়েছে বটে, আচ্ছা এটা আমি টিউন করিয়ে দিচ্ছি, আবার টিউন করে দেওয়া যন্ত্রটা বাজার পরে উনি বললেন যে দেখো তুমি এক কাজ করো, তুমি একটি দোকান এটাকে স্টার্ট করো, আচ্ছা, আর এই যন্ত্র তুমি তৈরি করতে আরম্ভ করো এবং তৈরি করে এটা প্রচার করো। বেশ, মানুষ তো জানে না এখন। তাহলে অবশ্যই আমি যন্ত্র ব্যবসায়ী, আমি নিলে ইচ্ছে করলে এই যন্ত্রটা আমি নিয়ে নিতে পারি, কিন্তু আমি তা নিতে চাই না, এটা তোমারই থাক। আচ্ছা, এবং সেই দোকানের নাম এবং এই যন্ত্রটার নাম এই দুটোই সাহেবের দেওয়া। আচ্ছা, দোকানের নাম, কাজ করতে ওর নাম কি? ওর নাম হচ্ছে দ্বারিকানাথ ঘোষ, যিনি এই যে ইদানিং যে ওস্তাদ আছেন জ্ঞান প্রকাশ ঘোষ, ওনারই ঠাকুরদা। হ্যাঁ, শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ইতিহাসটা তাই আর কি। আচ্ছা, তা উনি তারপরে এই দোকান করে এবং উনি যে দোকানটা করলেন সেই দোকানের নাম দিলেন দারিকের নামের কিছু অংশ মিল রেখে ডোয়ারকিন। আচ্ছা আচ্ছা, এই থেকে ডোয়ারকিনটা এলো। আচ্ছা আচ্ছা, এবং এর নামটা হলো হারমোনি, সাহেব দিলেন হারমোনি, কিন্তু আমরা এটাকে ভালো কথা একটু সুন্দর করে বলবার জন্যে এটাকে হারমোনিয়াম বলি। আচ্ছা, সেই থেকে আমাদের দেশে এই হারমোনিয়ামের প্রচলন হলো, আস্তে 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 করে নেব। তবে এই হারমোনিয়াম অনেক রকম ভ্যারাইটিস রকম হারমোনিয়াম পরে তৈরি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাস ব্রাদার্স আছে, উনি স্কেল চেঞ্জিং হারমোনিয়াম প্রথম তৈরি করে। তারপরে সেই বাজনা আমাদের এই সাউথ কলকাতায় পাকরাশি কোম্পানি যে আছে ও তার থেকে খানিকটা আরো ডেভেলপ করেছে। তারপরে আর একটা ওস্তাদ ছিল যিনি আরসি মল্লিক, তিনি ছিলেন সুরের জাদুকার। ওই হারমোনিয়ামে কি সুন্দর সুর হতে পারে সে তা দেখিয়ে দিয়ে গেছে এবং সমস্ত তখনকার যুগের যেসব বড় বড় ওস্তাদ তাদের প্রত্যেকের ঘরে তার হারমোনিয়াম আছে এবং সে হারমোনিয়ামগুলো তাদের দয়ায় আমি ইদানিং মেনটেন্যান্স যা কিছু করা দরকার সেটা করছি। তারপরে আমার মাথায় ঢুকলো যে নতুন কিছু একটা করা যায়। আমি বার করলাম এই ফোল্ডিং স্কেল। ইদানিং যা এখন প্রায় বলতে গেলে ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত জায়গায় এর চাহিদা।
আচ্ছা জ্ঞানদা, হ্যাঁ, হারমোনিয়ামের সৃষ্টি থেকে বা সৃষ্টি যখন হয়েছিল সেই সম্পর্কে যোগেশবাবুর কাছে আমরা শুনেছি সেই গল্প, অর্থাৎ এই সুরবাণীর হারমোনিয়াম যে বাজাচ্ছেন তার যে স্রষ্টা আর কি। হ্যাঁ, এই শুধু হ্যাঁ। তো সেই হারমোনিয়ামের সৃষ্টি যে আপনার ঠাকুরদা করেছিলেন, সেই সময় থেকে আজকে পর্যন্ত হারমোনিয়ামের এই যে একটা প্রচলন ঘটছে বা ঘটেছে বা আরো প্রচার হচ্ছে, এই সম্পর্কে আপনি আমাকে জানান যে কারা পুরোদা হয়েছিল এবং কোন সময় থেকে সেই সমস্ত মানুষ পুরোদা হয়েছিল, সেই সমস্ত মানুষ ডেভেলপমেন্ট বা উন্নতির ক্ষেত্রে এসেছেন। আপনার এই প্রশ্নের উত্তরে আমার অনেক দিনের কথা মনে পড়ছে, যতটা সম্ভব, যে আমার জন্ম থেকেই আমি হারমোনিয়াম দেখে আসছি। ঠাকুরদা মশাই আমার দ্বারকানাথ ঘোষ ছিলেন, তিনি হারমোনিয়াম সৃষ্টি করেছিলেন প্রায় এই 19 শতকের কাছাকাছি, তার কিছু আগে হতে পারে, আর ওই সময় থেকে ছিল। এবং তারপরে আমার জন্ম যখন হয় তখন আমার মনে পড়ে যে আমাদের বাড়ি তখন ছিল ক্রিক রোডে, সেই ক্রিক রোড বাড়িতেই কারখানা ছিল, সেখান থেকেই হারমোনিয়াম যারা তৈরি করতেন তারা সেখানে এসে একটা পুরো একতলাটাই এই হারমোনিয়ামের কারখানা মতো ছিল। তারপরে আর নানা জায়গায় উনি অদল বদল করেছেন, এবং যখন উনি সৃষ্টি করেন তখন ও বাড়িও হয়নি, তারও আগে উনি অন্য জায়গায় ছিলেন, বেলেঘাটা না কোথায় ছিলেন, সেখানে এসব করতে চলত। যাই হোক, আমি জন্ম থেকে দেখেছি। এবং তারপরে যখন হারমোনিয়াম আমাদের দোকানেই ছিল, রেয়ারকিনসানে ছিল হারমোনিয়াম, সেখান থেকে আমার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ভালো ভালো হারমোনিয়াম আসতো। প্রথমে সিঙ্গেল রেডের যে হারমোনিয়াম ছিল, যে হারমোনিয়ামের কথা আপনার হয়তো মনে পড়ছে, যে কথা আপনি বললেন পুরোদা যারা ছিলেন, এই হারমোনিয়াম যখন সৃষ্টি হলো সেই সময় আমার ঠাকুরদাদাকে অনেকে অভিনন্দিত করেছিলেন। তার মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন, আর লালচাঁদ বড়াল ছিলেন, এবং ঠাকুর বাড়ির থেকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তার চিঠিও আমি দেখেছি, হয়তো আপনারা দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ তো যখন হারমোনিয়াম সৃষ্টি করেন আমার ঠাকুরদা না হয়। আর যারা বাহবা দিলেন তারা বিদগ্ধ লোক, কেউ সাহিত্যিক, কেউ কবি, কেউ কিছু। কিন্তু প্রচলন যারা করলেন তারা সঙ্গীতের মধ্যে দিক করলেন। তাদের মধ্যে নাম করতে গেলে আপনার যদি সেই পুরনো রেকর্ড শুনে থাকেন, গ্রামোফোন কোম্পানি আসবার আগে থেকে, যে সময় হয়তো আমাদের আমা স্ট্রিটের 52 আমা স্ট্রিটের হেমেন্দ্র মোহন বোস, আমাদের হিতেন্দার বাবা হেমেন্দ্র বোস, তিনি নিজে রেকর্ড করতেন, নিজেই রেকর্ড করতেন। সেই রেকর্ড তখন লোকে গাইতেন, বাংলা গান, হিন্দি গান, যাই হোক তখন তিনি গাইতেন। যেমন জোরাবাই ছিলেন আমার মনে আছে। এবং হয়তো আমাদের ঠাকুর বাড়ির থেকে তখনকার দিনে রবীন্দ্রসঙ্গীত যারা গাইতেন তাদের রেকর্ড, অনেক পুরনো রেকর্ড। আচ্ছা, সে তো গেল এক সময়। তারপরে যখন গ্রামোফোন কোম্পানি আসবো করছে, সেই সময় বা তার আগে থেকে হারমোনিয়াম বাজাতেন মির্জা সাহেব বলে একজন ছিলেন। এবং তখনকার দিনে ক্লাসিক্যাল যে আসর হতো এখানে শ্যামলাল ক্ষেত্রীর বাড়িতে, মওজুদ্দিন আসতেন, গান বাজনা হতো। গণপতরাও ভাইয়া সাহেব, তিনি নিজে গোয়ালিয়রের রাজবংশের মানুষ, তিনি নিজে ঠুংরি গাইতেন, ঠুংরি বাজাতেন হারমোনিয়ামে, এবং তার ছাত্রছাত্রীরা গাইতো। এবং সেই সময় গয়াতে ছিলেন পণ্ডিত হনুমান প্রসাদের ছেলে শনি মহারাজ, এবং তার আপনার হনুমান প্রসাদের ছেলে ছিল এবং ছাত্র ছিলেন। তিনি শনি মহারাজের বিরাট নাম ছিল, ঠুংরি বাজাতেন। কিন্তু খেয়ালের চেয়ে ঠুংরির প্রচলন তখন বেশি ছিল, আপনার গানে বাজনায় পাবেন। এবং তারপরে যখন গিরিশবাবুর আমলে যখন রঙ্গমঞ্চ ছিল, সেখানে যারা গায়িকা ছিলেন তারা রমজান খাঁ মতো ওস্তাদের কাছ থেকে তারা শিক্ষা করে তখন গাইতেন। ক্লাসিক্যাল যেটা সনাতন পুরনো গানের যে চাল, যদিও সে চালটা যখন বাংলাদেশে এলো বাঙালির মতো হলো, কিন্তু সেটা এসেছে আপনার লখনৌ অঞ্চল, লখনৌ, দিল্লি, এখান থেকে, ওদিক থেকে। অর্থাৎ মুঘল আমলের সময় থেকেই হিন্দুদের সঙ্গীত এবং মুসলমানদের সঙ্গে যে আমাদের সম্পর্ক হলো, অন্যদিকে যাই হোক না কেন গানের দিকে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক হলো। সে আপনার
এর সময় থেকে আকবরের আমলের থেকে না, আকবরের আমল থেকে বলছি, ওই আপনার 1300-1400 থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব পণ্ডিত লোক ছিলেন, বিদগ্ধ লোক ছিলেন, পার্সিয়ার, তিনি, তার নামটা বলুন, নামটা আমি ভুলে যাচ্ছি, ভুলে গেছি নামটা। বলছি নামটা, তা আমার মনে করতে একটু হবে, সবসময় আমার মনে থাকে না। আমির খুসরো, ঠিক বলছি, আমির খুসরো, আচ্ছা আচ্ছা আচ্ছা। খুসরো বলে হয়, আমরা খসরু খসরু বলি। খুসরো, আমির খুসরো, তিনি বিরাট পণ্ডিত ছিলেন। ভারতবর্ষের যে চিরাচরিত সনাতন সঙ্গীত, যেটা হিন্দু সঙ্গীত বলে আমরা জানতাম, সেই হিন্দু সঙ্গীতের সঙ্গে যখন সার্থকভাবে সংমিশ্রণ আরম্ভ হলো, সেই সময়টা হচ্ছে, নামটা মনে পড়ছিল না, ওই যে তুমি বললে আমির খুসরো, হ্যাঁ, ওই 13-14 শতকের থেকে আরম্ভ হয়েছে। সেইখান থেকে, তার আগে ধ্রুপদ ছিল, সবাই জানে, আমার পুরোনো দিকে আর ফিরবো না, আমির খুসরো থেকে বলছি। সেইখান থেকে উনি রাগ সৃষ্টি করলেন, অনেক যন্ত্র সৃষ্টি করলেন, এবং ভাষা, যে ব্রিজ ভাষা, সেটা প্রায় খুসরোর কাছ থেকেই আমরা পেলাম নতুনভাবে। এই ভাষাটা সৃষ্টি করেন, যে ভাষার উপরেই সমস্ত ধ্রুপদ ইত্যাদি রচনা হতো। তা সে যুগ থেকে হিন্দু মুসলমানদের এই যে একটা প্রীতি স্থাপন হলো সঙ্গীতের মধ্য দিয়ে, সেটা আমরা যেন না ভুলে যাই, ভুলতে চলেছি, যাই হোক, কিন্তু কে ভুলছে জানি না, আমরা ভুলছি কি কারা ভুলছে, না ভুললেই ভালো। কিন্তু এটা সত্যি কথা যে ভারতের যে আমাদের পুরনো সঙ্গীত, প্রাচীন সঙ্গীত, তার সঙ্গে হিন্দু এবং মুসলমানদের যে যোগ আছে, সেই যোগের দ্বারা সঙ্গীতের মধ্যে যে একটা অনস্বীকার্য সার্থক একটা উচ্চাঙ্গ ধরনের একটা সংস্কৃতি গড়ে তুলেছে, যেটা দক্ষিণে হয়নি। দক্ষিণে নিজেদের মতো আছে, কিন্তু ওরা বলেন যে তোমরা ভ্রষ্ট হয়ে গেছো। তা হোক, আমাদের সঙ্গীত উন্নত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা সেখানে হারমোনিয়াম সম্বন্ধে বলি, যে যারা ছিলেন পুরনো যুগে আমার ঠাকুরদাদার সৃষ্টির পরে, তাদের নাম মনে করতে গেলে মির্জা সাহেবের কথা বলেছি, আরো হয়তো অনেক আছেন। বিশেষ করে গোয়ালিয়রের ভাইয়া সাহেব গণপত রাও, তিনি ঠুংরির চর্চা করতেন, শ্যামলাল ক্ষেত্রী ছিলেন, সেখানে মওজুদ্দিন গাইতেন, এবং সেখানে আরো অনেকে যাওয়া আসা করতেন, তারা হারমোনিয়াম সহকারী এই সঙ্গীত করতেন। বিশেষ করে হারমোনিয়াম দ্বারা ঠুংরির খুব সুবিধা হতো, খেয়ালের মধ্যে যে গমক থাকে এবং শ্রুতির অনেক রকম যে ব্যবহার করা প্রয়োজন, সেটা থাকে না হয়তো, কিন্তু হারমোনিয়ামে অতটা সূক্ষ্ম দরকার ছিল না বলে ঠুংরিতে কতগুলো আলংকারিক প্রয়োগ হারমোনিয়ামের দ্বারা হয় বেশি, যেটা অন্য যন্ত্রে হয় না। এইখানে হারমোনিয়ামের অন্য যন্ত্রের সঙ্গে হারমোনিয়ামের যে একটা কি বলবো সাংগতিক তফাৎ, একটা তফাৎ আছে এবং সার্থক ভাবে আছে, সেটাই হারমোনিয়াম তার জন্য দায়ী। হ্যাঁ, নিশ্চয় বলুন। এই যে আপনি বললেন না যে ঠুংরিতে কিছু আলংকারিক প্রয়োগ করা যায়, আপনি দয়া করে আমাদের একটু দেখা, একটু শোনান। সেটা তো কিছু না, সুবিধা হয়েছে এই যে আমরা যেগুলো পর্দা বলি, বা এই যে আপনার এই হারমোনিয়ামের মধ্যে যে কালো এবং সাদা চাবি বলি, পাত্র বলি, যাই হোক, এইগুলো থাকে, এবং তার দ্বারাই তো যে স্কেল, এই তো সা থেকে সা, সা হলো, কিন্তু সা রে গা মা পা ধা নি সা, এর মধ্যে শ্রুতি আছে সা রে সা, কিন্তু সা রে গা রে সা, পরপর বলছি সা রে গা রে, রে গা মা গা, গা মা পা মা, মা 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 গা, গা মা মা মা, এই যে স্ট্যাকাটো ভাবে ডা 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 ডা। কিন্তু যদি আমি একটা মিট দিয়ে গাইতে, গানের সঙ্গে যেটা
আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে মানি নি মা এটা করছে কাটা কাটা কাটা। এটা হয় না এই আর কি। মানে শ্রুতি ছুঁয়ে যাওয়া যে সেই জন্য যারা ধ্রুপদ গাইতেন হ্যাঁ। তাদের এটা পছন্দ হতো না, ওরা বলতেন। এবং রবীন্দ্রনাথও বলতেন যে রবীন্দ্রনাথের গানের মধ্যে, রবীন্দ্রনাথের গানে এই যে গড়িয়ে গড়িয়ে যাওয়া অনেক জায়গায় আছে যেগুলো শ্রুতির প্রয়োজন। এই শ্রুতি না থাকলে হয় না, হারমোনিয়ামের শ্রুতি হয় না, কিন্তু তাতে কোনো অভাব হয় না। এক সময় হলো এই শ্রুতি হারমোনিয়ামে থাকে না, এটা বিদেশি যন্ত্র, এই বলে অভিযোগ করতেন। সেই সময় লায়নেল ফিল্ডেন ছিলেন আমাদের অধিকর্তা রেডিও, তিনি এবং আর সকলের সঙ্গে তারা বন্ধ করে দিলেন হারমোনিয়াম। আচ্ছা জ্ঞানদা, আপনি তো একটু আগে বললেন যে মানে রেডিওতে একসময় এই হারমোনিয়ামকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, তো আবার 30 বছর পরে সেই হারমোনিয়ামকে রেডিওতে প্রবেশাধিকার দেওয়া হলো। তা এই 30 বছর পরে প্রবেশাধিকার দেওয়ার পেছনে কোন যুক্তি কাজ করেছিল? পেছনে যুক্তি যেটা কাজ করছিল ওই বলছিলাম যে ফিল্ডেন সাহেব এবং আমাদের রেডিওর যিনি অধিকর্তা ছিলেন, বিখ্যাত লোক তিনি ছিলেন, তাদের মতে ছিল এই যে হারমোনিয়ামটা বিদেশি যন্ত্র এবং এতে ঠিক শ্রুতি প্রয়োগ করা যায় না ধ্রুপদের মতো গানে, কিংবা যেখানে মিল আছে কিংবা গমক আছে সেগুলো হারমোনিয়ামে হয় না। কাজেই হারমোনিয়ামে গাইবার যে অসুবিধা আছে গায়কদের পক্ষে, যারা ক্লাসিক্যাল গান তাদের পক্ষে অসুবিধা আছে, এই জন্য হারমোনিয়াম বন্ধ হোক এই বলে এরা একবারে বলহরি হরি বল বলে আমরা ছবি দেখেছি, চ্যাংদোলা করে হারমোনিয়ামকে রেডিওর প্রেসিংসের বাইরে তারা আনলেন। তারপরে 30 বছর পরে আবার যখন দেখা গেল যে যে কোনো বড় বড় গায়ক বা গায়িকা তারা যখন রেডিওর বাইরে গাইছেন তখন হারমোনিয়ামের তার সঙ্গত হচ্ছে এবং তারা